আওয়ামী আমলের গোপন সমঝোতা নিয়ে অস্বস্তিতে ভারত, বলছেন বিশ্লেষকরা। কাঁটা তারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে প্রাণ ফিরলেও সময় নিয়ে মতভেদ কাটেনি সংগঠনগুলোর। জুনের আগে জাকসু নির্বাচনের পরিকল্পনা। জলবায়ু পরিবর্তনে মাঘের চিরচেনা সৌন্দর্যে ভাটা, ঋতু বৈচিত্র্য ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টার আর্জি পরিবেশ প্রেমীদের। এবং লস অ্যাঞ্জেলেসের দাবানলে অলিম্পিক আয়োজন ঘিরে শঙ্কা, গলফ সহ কয়েকটি ভেন্যুর কাছাকাছি ছড়িয়েছে আগুন। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রথমে মিডিয়া ট্রায়াল, হাই কমিশনে আক্রমণ ও সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ব্যর্থ হয়ে এবার ভারত বেছে নিয়েছে সীমান্ত সংঘাত। বিগত সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের যেই গোপন সমঝোতা আছে, এই সরকার তা মেনে না চলে অস্বস্তি থেকেই ভারত এসব করছে, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আর সরকার বলছে, আওয়ামী লীগ সরকার অসমভাবে ভারতকে যেসব সুবিধা দিয়েছে তা দুই দেশের মধ্যে সীমান্ত সংকট তৈরির অন্যতম কারণ। নাইম আবিরের প্রতিবেদন। সীমান্তে কেমন হবে বাংলাদেশ ভারত বোঝাপড়া, কার অধিকার কতটুকু, তার মূল ভিত্তি 1975 সালের বর্ডার গাইডলাইন। এরপরও দুদেশের মধ্যে হয়েছে আরও 3টি চুক্তি। এসব চুক্তিতে উল্লেখ আছে, দুদেশের শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো সীমান্তরক্ষী বাহিনী থাকবে না। একে অপরের সম্মতি ছাড়া নির্মাণ করা যাবে না কোনো স্থায়ী অবকাঠামো। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সাল থেকে 2023 সালের মধ্যে বর্ডার গাইডলাইন না মেনে সীমান্তের অন্তত 160টি স্থানে অসম বেড়া দিয়েছে ভারত। শেখ হাসিনার পতনের পর কিছুদিন বন্ধ থাকলেও গেল সপ্তাহে ফের কাঁটাতারের বেড়া দেবার উদ্যোগ নেয় দেশটি। গেল সপ্তাহে সীমান্তের অপর পারে শূন্যরেখার 100 গজের ভেতরে মালদহের সুখদেবপুরে বেড়া দেবার তৎপরতা শুরু করলে বিএসএফকে বাধা দেয় বিজিবি। এতে শুরু হয় দুদেশের সীমান্তবর্তী মানুষ ও বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা। অন্তর্বর্তী সরকার থেকে বলা হচ্ছে, দুদেশের মধ্যে থাকা সমঝোতার বাইরে গিয়ে গেল 2 যুগে আওয়ামী লীগ সরকার অসমভাবে যেসব সুবিধা ভারতকে দিয়েছে তা দুদেশের মধ্যে সীমান্ত সংকট তৈরির মূল কারণ। আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গরপোতা এখন দাহাগ্রামে, ওখানে ওই জিরো লাইনের উপরে বলছে যে তারা দিতে পারবে। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারে মানে ফেন্স করতে পারবে। বর্তমান সরকার তো নিঃসন্দেহে প্রায় একই মত এই নিরাপত্তা বিশ্লেষকের। তিনি বলছেন, বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে গোপন সমঝোতা ছিল সেই অনুযায়ী সবকিছু ঠিকঠাকই চলছিল। তবে নতুন সরকার আসায় অস্বস্তি বোধ করছে ভারত। প্রথম মিডিয়া ক্যাম্পেইন করে সরকারকে বিব্রত করেছে, আমাদেরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারপরে আমাদের হাইকমিশন, ডেপুটি হাইকমিশনগুলোকে আন্দোলনের আওতায় নিয়ে আসছে, ভাঙচুর করেছে, যেটা আন্তর্জাতিক আইনের আওতায় মানে বেআইনি কাজ হয়েছে, সোজা কথা। তো এই জিনিসটা করে তারা যখন দেখলো যে খুব একটা সাফল্য অর্জন করতে পারে নাই, তখন এই কনফ্লিক্টটাকে নতুন একটা মোড় দেওয়ার হয়তো চেষ্টা করতে পারে। দুদেশের গোপন চুক্তি জনসাধারণের কাছে প্রকাশ করারও আহ্বান জানান সাবেক এই সেনা কর্মকর্তা। তাতে সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে বলে মত তার। ভারত বাংলাদেশ যে সমস্ত চুক্তি আছে, সেন্সিটিভ চুক্তি, যেটা জনগণ জানে না, সেগুলো জনসমক্ষে নিয়ে আসা। জনগণের যেটা দাবি যে এই চুক্তিগুলোকে রিভিউ করা, প্রয়োজনে বাতিল করা। অবশ্যই সমস্ত চুক্তি রিভিউর আন্ডারে নিতে হবে এবং যেগুলো আমাদের রাষ্ট্রবিরোধী সেটা অবশ্যই বাতিল করতে হবে। এবং সেটা জনগণকে সম্পৃক্ত করে যদি করা হয়, তাহলে আমার মনে হয় ভারত এই সুযোগটা পাবে না। অগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে আপনাকে আমি তারিখটা দিতে পারবো। বাংলাদেশ ভারত সম্পর্ককে বন্ধুত্বের স্বর্ণালী অধ্যায় বলা হলেও সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়াকে সাংঘর্ষিক উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারতের দেয়া কাঁটাতারের বেড়াকে পুনর্বিবেচনা করতে হবে। তো স্বর্ণযুগ যাচ্ছে সম্পর্কের, এখানে কাঁটাতারের বেড়া খুব চোখে লাগে যে দুটো বন্ধুপ্রতিম রাষ্ট্র যদি চোরাচালান সমস্যা হয়ে থাকে। একই কথা প্রযোজ্য ভারতের বিশাল সীমানা রয়েছে, সীমান্ত রয়েছে অন্যান্য রাষ্ট্রের সাথেও, এবং মিয়ানমারের সাথে তার বিশাল জায়গা খোলা, তার সীমান্ত অরক্ষিত সীমান্ত, তারা যদি মনে করেন অরক্ষিত সেভাবে,
তো কেন বাংলাদেশকেই তার কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে ফেলতে হবে, যে বাংলাদেশকে তারা বলছেন যে আমাদের সম্পর্কে স্বর্ণযুগ চলছে? কাজে সেটিও রিভিউ হওয়া দরকার, এবং কাঁটাতারে বেড়া আমি মনে করি তার কোনোই যৌক্তিকতা নাই। বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তের 4156 কিলোমিটারের মধ্যে 3271 কিলোমিটারেই কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বাকি আছে মাত্র 885 কিলোমিটার। নাইম আবির, এখন, ঢাকা। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা তুঙ্গে। প্রস্তুতি শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন চায় রোড ম্যাপ অনুযায়ী দ্রুত নির্বাচন সম্পন্ন হোক। আর ছাত্রদল বলছে জাকসু গঠনতন্ত্র ও প্রশাসনিক সংস্কার শেষেই হোক নির্বাচন। এদিকে জাকসু নির্বাচনে অংশ নিতে আলাদা প্যানেল দেওয়ার কথা ভাবছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফরহাদ বিন নুরের প্রতিবেদন। ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর ক্যাম্পাসের আড্ডাতেও এসেছে সেই রেশ। চায়ের কাপে চলছে নির্বাচনী আলাপ। শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়ের তকমা থাকলেও বিগত সময়ে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে গণরুম গেস্টরুম কালচার ছিল এখানেও। ক্যান্টিনের খাবারের মান নিয়েও আছে প্রশ্ন। পর্যাপ্ত একাডেমিক ভবনের অভাব এবং ক্যাম্পাসের অভ্যন্তরে পরিবহন ব্যবস্থার ত্রুটি তো আছেই। সাধারণ ছাত্ররা চায় সিনেটে ছাত্র প্রতিনিধির সক্রিয় অংশগ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটা একটা অচল অবস্থায় রয়েছে। আমাদের কোনো নির্বাচন হয়নি এবং সিন্ডিকেটের যে ছাত্র প্রতিনিধি থাকার কথা সেই উপস্থিতি নিশ্চিত হয়নি। শুনে ভালো লাগলো, যদি নির্বাচনটা তাড়াতাড়ি হয় আরও বেশি বেটার হয়। সবকিছু ঠিক থাকলে 1 ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। ছাত্র শিবির সর্বদাই ছাত্রদের কল্যাণে কাজ করে থাকে, তাদের দাবি দাওয়া আদায়ে কাজ করে থাকে, তাদের একাডেমিক উন্নয়ন, তারপর নৈতিক মান উন্নয়ন, তাদের সামাজিক সাংস্কৃতিক বিকাশে কাজ করে থাকে। ইসলামী ছাত্র শিবির যদি সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে প্যানেলে জিতে আসে অথবা জাকসুতে যদি সুযোগ পায়, তাহলে ছাত্রদের ওইসব জায়গায় কাজ করবে। দীর্ঘদিন ধরে জাকসু তো সাধারণ শিক্ষার্থীদের একটা প্রাণের দাবি ছিল, এবং বিভিন্ন সময়ে যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো তাদের দুর্নীতি এবং দখলদারিত্বর জায়গা থেকে তারা সেই ইলেকশনগুলো হইতে দেয় নাই। তবে ছাত্রদল চায় আরও সময়। জাকসু গঠনতন্ত্রের সংস্কারের পরই তারা নির্বাচন চায়। সাধারণ শিক্ষার্থীদের উপরে যারা হামলা চালিয়েছে, যারা এর মদত দিয়েছে, তাদের বিচার ত্বরান্বিত করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। তাদের বিচার নিশ্চিতের পরেই আমরা তাদের জাকসু নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করতে রাজি আছি। জাকসু নির্বাচন ঘিরে প্যানেল দেওয়ার পরিকল্পনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে প্রয়োজনে অন্য কোনো দলের সঙ্গেও জোট করারও কথা ভাবছে তারা। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ঘোষিত রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে। ছাত্র সংসদ নির্বাচনের জন্য সব ছাত্র সংগঠনকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। এই ক্ষেত্রে সফল হতে হলে আমি যেটা বলেছি, সকল ছাত্র সংগঠন ক্রিয়াশীল যারা রয়েছেন এবং যারা এই স্বৈরাচার মুক্ত করবার ক্ষেত্রে গণতন্ত্রকামী মানুষজন গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চালু করবার জন্য সমান অবদান রাখবে। ছাত্র সংসদ প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত 8 বার নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ 1992 সালে নির্বাচন হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশের পরপরই ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার্থীরা চায় দ্রুত এই নির্বাচন। রোডম্যাপ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি কত দ্রুত এই নির্বাচন সম্পন্ন করতে পারে এখন সেটিই দেখার বিষয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 34 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তাপ ছড়াচ্ছে জাকসু নির্বাচন। অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে বলে মনে করে শিগগিরই তারিখ ঘোষণার দাবি বিভিন্ন সংগঠন ও সচেতন ছাত্র সমাজের। প্রশাসন বলছে আগামী জুনের আগেই নির্বাচন দিতে কাজ শুরু করেছেন তারা। গঠন করা হয়েছে নীতিমালা কমিটি, চলছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নানা প্রস্তুতি ও আলোচনা। ফায়সাল করিমের প্রতিবেদন, ছবিতে ছিলেন মোহাম্মদ পারভেজ। পোষ্যকোটা বাতিল, টিএসসি নির্মাণ, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো সহ 9 দফা দাবিতে মাঠে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। প্ল্যাকার্ড, স্লোগান আর প্রতিবাদী বক্তব্য নিয়ে তাদের অবস্থান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে।
গত ৩৪ বছর ধরে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে নানা সময় এভাবে মাঠে নামতে হয়েছে শিক্ষার্থীদের। বিক্ষিপ্ত আন্দোলন কখনো পেয়েছে সফলতা, কখনো বা শেষ হয়েছে সংঘাত বা রক্তপাতে। পড়াশোনার ক্ষতি করে বাধ্য হয়ে আন্দোলনে নেমেও কখনো তাদের বাধা হয়েছে সরকারি দলের ছাত্র সংগঠন, কখনো বা প্রশাসন। এসব বাস্তবতায় বারবার সামনে এসেছে চাকসু নির্বাচন বা ছাত্র প্রতিনিধি নির্বাচনের বিষয়টি। যদি একটা ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে পারি তাহলে ছাত্রদের অবস্থান আরো শক্তিশালী হবে, যে জায়গা থেকে ছাত্রদের যে দাবি দাওয়াগুলো আছে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেগুলো আমরা কাটাতে পারবো বলে আমরা মনে করি। চাকসুটা হচ্ছে পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে পারতো এবং সবসময় কি সংগঠিত থাকতে পারতো। ছাত্র নেতা থাকতেন, ভিপি থাকতেন, জিএস থাকতেন, এজিএস থাকতেন, তাদেরকে আমরা আমাদের দাবি দাওয়া জানাইতাম, ওনারা টিচারদের সাথে ডিল করতো। চাকসু নির্বাচন যদি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট যত বিষয় আছে, যত দাবি দাওয়া আছে, সব কিন্তু একটা প্ল্যাটফর্মের ভিতর চলে আসবে। 1990 সাল থেকে কোনো নির্বাচন নেই ছাত্রদের অধিকার আদায়ের কোনো কর্মকাণ্ড। তা অনেকটা পরিত্যক্ত চাকসু ভবন এখন মূলত ব্যবহার হয় শিক্ষার্থীদের ক্যান্টিন হিসেবে। দোতলায় পত্রিকা পাঠ বা নামমাত্র ইনডোর গেমসের ব্যবস্থা থাকলেও এই ভবন এখন অবহেলা ও জীর্ণতার প্রতিশব্দ। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে চাকসু নির্বাচনের ইস্যু। দীর্ঘ 34 বছরের খরা কাটিয়ে দেখা দিয়েছে আশার আলো। ফ্যাসিবাদী সরকারের পতনে ছাত্রলীগ মুক্ত বিশ্ববিদ্যালয় যে কোনো সময়ের চেয়ে চাকসু নির্বাচনের উপযোগী বলে মনে করছেন ছাত্র সংগঠনের নেতারা। এখন অপরাজনীতি বিলুপ্তির পথে, তো এখন মনে হয় না কোনো সংঘাত হওয়ার সম্ভাবনা আছে। দ্রুত আমাদের চাকসু নির্বাচন দেওয়া উচিত, যাতে আমরা চাকসুর মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করতে এবং আদায় করে নিশ্চিত করতে পারি। জাতীয় নির্বাচনের আগেই নতুন নীতিমালায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নির্বাচনের দাবি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের। শিক্ষার্থী বান্ধব একটা প্রশাসনকে আমাদের প্রশাসনে বসাইতে পারছি, তো আমরা আশা করতেছি যে এই প্রশাসন স্বল্পতম সময়ের মধ্যে চাকসু নির্বাচনটা দিতে পারবেন এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্র সংগঠন চাচ্ছে যে চাকসু নির্বাচনটা হোক। সবগুলো ছাত্র সংগঠনের ভিতরে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা প্রায় ছাত্র সংগঠনের সাথে আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা হয়, আদান প্রদান হয়। একটা স্বাভাবিক পরিস্থিতি থাকার জন্য যে যা প্রয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তা বিদ্যমান রয়েছে। আমরা মনে করি এটাই সবচেয়ে আদর্শ সময়। নতুন ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো আগের মতো সংঘাতপূর্ণ অবস্থানে নেই মনে করে প্রশাসনও। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে 7 সদস্যের নীতিমালা কমিটি গঠন করেছে তারা। জুনের আগেই নির্বাচনের ঘোষণা দিলেন কমিটির আহ্বায়ক। আমরা নির্বাচনকে সামনে রেখে কিন্তু আমরা বসে নাই। আমরা গত সিন্ডিকেটে আমরা একটা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দিই। সেই নির্বাচন পরিচালনা কমিটিও কিন্তু কাজ করবে। ওনারা ইতিমধ্যেই কিন্তু চিঠি পেয়ে যাবেন। আমরা নীতিমালাটা দেওয়ার পরে ওনারা ছাত্রদের সাথে এবার বসবেন, তারা একটা নির্বাচনের রোডম্যাপ তৈরি করবেন। কিন্তু আমরা বলে দিচ্ছি যেন নির্বাচনটি জুনের পরে যেন না যায়। 1970 সালে প্রথম ও দীর্ঘ 58 বছরে মাত্র 6 বার অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। সবশেষ 1990 সালে চাকসু ভিপি নির্বাচিত হন নাজিমুদ্দিন ও জিএস হন আজিমুদ্দিন। ছাত্র সংগঠনগুলোর কোন্দলে এক ছাত্র সমাজ নেতা নিহতের জেরে সেই বছর থেকে বন্ধ করা হয় চাকসুর সব ধরনের কার্যক্রম। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার সংবাদ সম্মেলন করবেন চিকিৎসকরা। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, এখনও সব পরীক্ষা শেষ না হলেও 2-1 দিনের মধ্যেই জানা যাবে তার চিকিৎসার ধরন কি হবে। জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনে যুক্তরাষ্ট্র থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকে নেওয়া হবে লন্ডনে। গেল 8 জানুয়ারি থেকে লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয় খালেদা জিয়ার। লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিস সহ নানান জটিলতায় ভুগছেন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। ওনার বয়স এবং সবকিছু মনে রেখে আমাদের মনে রাখতে হবে যে সর্বোচ্চ ভালো চিকিৎসা ওনাকে দেওয়ার জন্য আমরাও চেষ্টা করছি, আমরাও যেমন দেশে চেষ্টা করেছি। কাজেই এই মেডিকেল বোর্ড এবং আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে যে লাইন অফ ট্রিটমেন্টটা কী হবে, পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা বা চিকিৎসা চলবে। প্রকৃতির বিশ্রাম আর বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে মাঘ মাস। কুয়াশা, শিশির এবং কৃষকের সোনালী রোদে মাঠে নামার দৃশ্য এ মাসে সজীবতা ছড়ায়। খেজুরের রস সংগ্রহ ও পিঠা পায়েসের ঐতিহ্য মাঘের চিরচেনা অনুষঙ্গ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে এর রূপ ক্রমশই ম্লান হয়ে আসছে। শহরে দূষণ আর নাগরিক ব্যস্ততায় মাঘের নৈসর্গিক সৌন্দর্য হারাচ্ছে প্রতিদিন। দূষণের ছোবল থেকে ঋতুকে বাঁচাতে পরিবেশের প্রতি ভালোবাসা এবং সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। সুমন সরকারের ছবিতে আরও জানাবেন
শাহাদাত অভ্র। সংগ্রহ, সেটির পরে এখানে চলছে রস জাল দেওয়ার কাজ। আর আগের মতো শীত নেই কুয়াশাও, তবু যারা গাছে আছে তারা কাজ করে রসের আহরণ। গুড়ের চাহিদা বেশি, রস আমাদের অল্প হইতেছে, কম হইতেছে, তাই দিয়েই আমরা কোনো রকম করে বানাইতেছি। শীত কম, মূল্য কম, আগে শীত বেশি পড়তো, অনেক কুয়াশা থাকতো, মানে কিছু দেখা যেত না ডানি বাই। এখন তো হে কুয়াশা হে পদের নাই। মাঘের শীতে বাঘ পালায়, এই প্রবাদ শৈত্যপ্রবাহ সম্পর্কে জানান দিলেও জলবায়ু পরিবর্তনে মাঘ এখন আর আগের মতো স্বচ্ছ রূপে ধরা দেয় না। এখনকার মাঘ হারিয়ে যায় দূষণে, কুয়াশা না ধূলির স্তর, এই তর্কে ফুরিয়ে যায় মাঘ। বাঙালির নানা উৎসব দূষণে এবং নাগরিক জটে উদযাপনের রং হারাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে আমরা লক্ষ্য করছি জাস্ট একটি উকি দিয়েই মনে হয় যে শীত চলে যায়। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো এখন ফুটে উঠেছে। ফুলের রেণুর উপরে ধুলাবালির আস্তরণ পড়ে থাকে, কীটপতঙ্গ পরাগায়নের জন্য যেতে চায় না, পাখিরা ওই ফুলে মধু আহরণের জন্য আসে না। ফলে গ্রামের সৌন্দর্য এখনও কিছু অবশিষ্ট আছে, কিন্তু শহরের ক্ষেত্রে সেই শীতের সৌন্দর্য অনেকাংশেই ম্লান হয়ে যাচ্ছে দিনে দিনে। ঋতুরূপের মাঘ এখন কেবলই স্মৃতি। খেজুরের রসের পিঠা, দুধের পুলি, এসব ছিল অনেকের শৈশবের শীতের অনুষঙ্গ। মানুষ এখন বড় মিথ্যাবাদী হয়ে গিয়েছে, সত্যি কথা কেউ বলে না, ঋতুও মিথ্যাবাদী হয়ে গেছে। শীতকালে শীত আসে না, হঠাৎ শীত, একদিন দুদিন আবার নাই। দাদার বাড়িতে এক ধরনের পিঠা, নানার বাড়িতে একরকম পিঠা। এখন আমার চোখে আমার নানি আম্মার ছবি ভাসে, দাদি আম্মার ছবি ভাসে, এবং তারা যে পিঠা বানিয়ে দিতেন সেই স্মৃতি এখনও ভাসে, এখনও ভুলিনি। একবার সুনীল গঙ্গোপাধ্যায় আসলেন পশ্চিমবঙ্গ থেকে, হুমায়ুন স্যারের আমন্ত্রণে। ক্যাপ কিনলাম, গ্লাভস কিনলাম, এবং গ্রামের সব মহিলারা এক লাইনে বসা, মাথায় ক্যাপ পরে পিঠা বানাচ্ছে, অনেক পদের পিঠা। এবং আমার মনে আছে সুনীলদা দেখে মানে অনেকক্ষণ শুধু তাকিয়েছিলেন যে মানে কারবারটা কি। মাঘের ঋতু বৈচিত্র্য এখনো খানিকটা দেখা মেলে গ্রামীণ নগর জীবনে। এখানে গল্প জমে উষ্ণ চায়ের আড্ডায়। বিকেল হতেই শিশুদের উচ্ছ্বাস বাড়ে, ঝাঁক বেঁধে উড়ে যায় অচেনা অতিথি। মাঘের শীতে পানিতে ঝাঁপ দিতে ভয় নেই মাছরাঙার। এ যেন সেই জীবনানন্দকে মুগ্ধ করা বাংলার মাঘের শীতের আরো খবরাখবর জানাতে আমাদের সঙ্গে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছে লুৎফর রহমান, এছাড়াও চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন অনেক চক্রবর্তী। তবে শুরুতে আমরা পঞ্চগড়ের খবরাখবর জানতে চাই। লুৎফর, আগের তুলনায় মাঘের শীতে আপনি কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন জানাবেন? মুক্তির শুরুতেই আজকের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি জানিয়ে দেয়। আজ সকালে পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি মাপা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। গতকালের তুলনায় আজ কিন্তু তাপমাত্রা খানিক বেড়েছে। এবং শীতের যদি পৌষের সাথে যদি মাঘের শীতের আমরা তুলনা করি, তবে একটি ব্যতিক্রম চিত্র আমরা এবার দেখেছি। এবার বেশিরভাগ সময় পৌষের যে শীত ছিল সেটি কিন্তু দিনের বেলাতে সূর্যের দেখা মিলেছে, এবং বিকেল গড়াইতে কিন্তু তাপমাত্রা কমতে থাকে, এবং রাত থেকে সকাল পর্যন্ত আমরা দেখেছি যে কুয়াশা এবং উত্তরে ঠান্ডা বাতাস ছিল, এবং এই সময়টিতে শীতের তীব্রতা ছিল। এবং মাঘের শুরু থেকে কিন্তু কুয়াশা এবং উত্তরে ঠান্ডা বাতাস থেকে শুরু করে শীতের তীব্রতা অনেকাংশেই বেড়ে গেছে। আমরা দেখছি দিনে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললে কিন্তু কাঙ্ক্ষিত যে উত্তাপ সেটি কিন্তু মিলছে না, এবং কনকনে এবং হাড় কাঁপার শীত অনুভূত হচ্ছে। এবং এই শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে দৈনিক আয় নির্ভর মানুষ যারা মজুর ভিত্তি করে
জীবিকা নির্বাহ করে থাকেন তারা বিপাকে পড়েছেন। বেশিরভাগ শ্রমিক কিন্তু এই সময় বেকার হয়ে পড়েন। বিশেষ করে পঞ্চগড়ের নদীর বালি এবং পাথর শ্রমিক যারা রয়েছেন, যারা করতোয়া, মহানন্দা, চাওয়াই সহ বিভিন্ন নদী থেকে বালি পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন, এই শ্রেণীর শ্রমিকরা কিন্তু খুব কষ্ট করেছেন। তারা কিন্তু এই কনকনে শীতের মধ্যে নদীতে নেমে বালি এবং পাথর উত্তোলন করতে পারছে না। আমি সকাল থেকে দেখে নদীর পাড়গুলোতে দেখেছি দু একজন শ্রমিক এসে অপেক্ষা করছেন কখন সূর্যের দেখা মিলবে, তারপরে তারা নদীতে নেমে বালি পাথর সংগ্রহ করবে, জীবিকা নির্বাহ করবেন। তো শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে পঞ্চগড়ে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের প্রভাব না থাকলেও এই শীত তাদের জন্য দুর্ভোগ এবং দুর্যোগ মনে করছেন তারা। এই কারণে তারা কিন্তু পঞ্চগড়কে শীত দুর্যোগ এলাকা ঘোষণা করে এই শ্রমজীবী মানুষের জন্য বিশেষ সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন। এর পাশাপাশি জানিয়ে রাখি যে আমরা তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এ মাসে কিন্তু আরো শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে এবং এখন কিন্তু চারপাশে এখনো ঘন কুয়াশা রয়েছে এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু বিরামহীন ভাবে বয়ে চলেছে। তো মুক্তি, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বচিত্র। পঞ্চগড় থেকে এবার আমরা চুয়াডাঙ্গার খবরাখবর জানবো। অনেক চুয়াডাঙ্গা আজকের তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে জানাবেন। সেখানে এই মুহূর্তে মাঘের যে শীতের তীব্রতা সেটা আসলে কতটুকু অনুভূত হচ্ছে? মুক্তি, মাঘের শুরুতেই আসলে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে সকাল ৬টায় ১৩ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত কয়েকদিনের যে তাপমাত্রা রেকর্ড সেখান থেকে কিছুটা তাপমাত্রা বেড়েছে। তবে বাতাসের আর্দ্রতা কিন্তু ৯৬%, যার কারণে এই শীত বেশি অনুভূত হচ্ছে এবং সাধারণ যারা মানুষ তারা কিন্তু আসলে দুর্ভোগে পড়েছে সকাল থেকে। এছাড়া আমি শুধু মাঘ নয়, পৌষের শুরু থেকেই চুয়াডাঙ্গার যে শীতের দাপট সেটি আসলে অনুভব হয় এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ চরম আকারে দুর্ভোগে পড়ে। শুধু এবছরই নয় মুক্তি, প্রতি বছরই চুয়াডাঙ্গায় আসলে শীতের প্রকোপ দেখা দেয় এবং এই শীতে যেটি সব থেকে বেশি লক্ষ্য করা যায় যে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী মানুষ দুর্ভোগে পড়ে। আমি দেখেছি যে আজ সকাল থেকেই যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, শ্রমিক, তারা সড়কের পাশে যারা কাজের সন্ধানে আসলে বের হয় তারা কিন্তু আসলে এখনো পর্যন্ত কাজ না পেয়ে দাঁড়িয়ে আছে। বেলা বাড়লে আসলে এই কাজ না পেয়ে তারা বাসায় ফিরে যাবে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি মুক্তি, যে এই যে তাপমাত্রা ওঠানামা এবং শীতের যে প্রকোপ, যা এর কারণে কিন্তু সদর হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রাইভেট ক্লিনিকে প্রতিনিয়ত শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। ভর্তি হয় এইসব রোগীর মধ্যে শিশু সংখ্যায় বেশি। এরই মধ্যে সদর হাসপাতাল থেকে জানানো হয়েছে আমাদেরকে যে এই শীতজনিত রোগে 2 জন শিশু কিন্তু আসলে এর মধ্যে মারা গেছে। সব থেকে বড় একটা বিষয় সেটি হচ্ছে আমাদের জেলা প্রশাসন এবং বিভিন্ন উপজেলা যে প্রশাসন যারা আছে তাদের পক্ষ থেকে কিন্তু শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তবে সেই শীতবস্ত্র কিন্তু প্রয়োজনের তুলনায় খুব একটা পর্যাপ্ত না। পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও আমি দেখেছি যে শীতবস্ত্র এবার বিতরণ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের দাবি যে ইতিমধ্যে 25,000 কম্বল, সরকারি কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এরই মাঝে চাহিদাপত্র পাঠানো হয়েছে। সেই চাহিদাপত্র দীর্ঘদিন পাঠানো হলেও এখন পর্যন্ত কিন্তু সেই শীতবস্ত্র আসলে জেলা প্রশাসনের হাতে এখন পর্যন্ত পৌঁছায়নি। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস বলছে যে এই যে সামনে যে শীত, এই শীত কিন্তু আরও ভয়াবহ হয়ে উঠবে, অর্থাৎ তাপমাত্রা আরো নিচে নেমে যাবে, শীতের প্রকোপ আরো বাড়বে চুয়াডাঙ্গায়। তো শীত পরিস্থিতি নিয়ে মুক্তি, আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। সুন্দরবন খুলে দিয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। শীত মৌসুমের শুরুতে শত শত পর্যটক ভিড় করছেন বনের সৌন্দর্য উপভোগে। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন বৃহৎ এই ম্যানগ্রোভ বনে, যাতে চাঙ্গা হয়েছে অর্থনীতিও। তরিকুল ইসলামের প্রতিবেদন, ছবিতে ছিলেন আবুল বাশার। পরিবার পরিজন বা বন্ধুদের সাথে খুলনায় লঞ্চঘাট এলাকায় ভোর থেকেই শুরু হয় পর্যটকদের ভিড়, তৈরি হয় উৎসবের আমেজ। সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় শীত মৌসুম, তাই প্রকৃতির সাথে মিতালি আর বনের জীববৈচিত্র্য উপভোগ করতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। নগরীর লঞ্চঘাট ও রূপসাঘাট থেকে প্রতিদিন সুন্দরবনের উদ্দেশ্যে ছুটে চলে বিলাসবহুল একাধিক লঞ্চ।
যেখানে পৌঁছে পর্যটকরা বিমোহিত হন কটকা, কচিখালী, আন্দারমানিক ও ডিমের চরের সৌন্দর্যে। তবে অভিযোগ আছে অনুন্নত পর্যটন ব্যবস্থা নিয়ে। আন্দারমানিক এবং কটকা চমৎকার লাগছে। আমাদের অনুভূতি প্রকাশ করতে পারছি না, খুব এক্সাইটেড আমরা আসলে বের হওয়ার সময় সুযোগ কম থাকে, কিন্তু এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। দেখতে আসছিলাম সুন্দরবনের সাথে এই যে অতিরিক্ত পাওনা আমাদের সমুদ্র, সাগর এবং বনের যে একটি মিলন মেলা, সেই মিলন মেলা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর ওয়েদার। এখানে আসলে আমার মনে হয়েছে এই কটকা, জামতলা সি বিচ, এটা মনে হয় যদি পর্যটনের জন্য উন্নত করা হয় তাহলে মনে হয় আরো পরিদর্শকরা আসবে। আমাদের প্রাণীদের যে শৃঙ্খলটা, এটার একটা ব্যাঘাত ঘটছে। ফার্স্ট পয়েন্ট, যেটা আমাদের একটু বোঝা দরকার। এবং আমার মতে কি, যখন আমরা শিপে উঠবো, আমাদের ট্যুর গাইড এটা বুঝিয়ে দেওয়া দরকার যে আমাদের কাউকে খাওয়া দাওয়া যাবে না, আমাদের এখানে ময়লা ফেলানো যাবে না। পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, গত এক দশকে আমূল পরিবর্তন এসেছে সুন্দরবনের পর্যটন ব্যবসায়। যুক্ত হয়েছে অত্যাধুনিক জাহাজ, যাতে চাঙ্গা হচ্ছে স্থানীয় অর্থনীতি। বর্তমান যুগ উপযোগী আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাসেল আছে, যেগুলো 5 স্টার হোটেলের সাথে তুলনা করা যায়। আমাদের দেশের মানুষরা এখানে তো থাকবেনই, সাথে সাথে বাহিরে ভিনদেশিরাও যদি এখানে আসে, তারাও তাদের জন্য আলহামদুলিল্লাহ সুব্যবস্থা করা আছে। এদিকে পর্যটন ব্যবসায় যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছেন জাহাজ মালিকরা। শুধু বিলাসবহুল জাহাজ পর্যটনের জন্য যুক্ত হলে চলবে না। এ খাতে ট্যুরিস্ট গাইডের মানোন্নয়ন ও নতুন নতুন পর্যটনের স্থান নির্বাচন করতে পারলে বিনিয়োগ বাড়বে। সুন্দরবনটা যে সারা পৃথিবীতে সবার কাছে কিন্তু এই সুন্দরবনটা নাই, যেটা আমাদের কাছে আছে। তো গভর্নমেন্টের বড় একটা জায়গা আছে, এই সুন্দরবনটাকে নিয়ে, সুন্দরবনের পরিবেশ রক্ষা করে পর্যটন শিল্পটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ এখানে সুযোগ আছে। এখন আমরা জাহাজগুলা অত্যাধুনিকভাবে স্বাচ্ছন্দ্যে যাতে ট্যুরিস্টরা সুন্দরবন ভ্রমণ করতে পারে, আমরা সেই ব্যবস্থাগুলো করছি। এবং দিনে দিনে নতুন নতুন বিষয় নিয়ে আমরা জাহাজে উপস্থাপন করছি। শুধুমাত্র আমি বলবো যে জাহাজগুলোর স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করছে দেখেই যে সুন্দরবনের ট্যুরিজম খুব ভালো হয়ে গেছে, নট দ্যাট। সেই জাহাজগুলোর ছাড়াও আরও অনেক জাহাজ রয়ে গেছে যেগুলো এখনো পর্যন্ত ওই স্ট্যান্ডার্ডে আসেনি। সেগুলো কী করে আনা যায়, কিছু বাদ দেওয়া যায়, নতুন স্পট কী করে করা যায়, ট্যুরিস্টদের ওঠা নামার ব্যবস্থা কী করে সুন্দর করা যায়, একটা টোটাল নেটওয়ার্ক যদি তৈরি করা হয়, অনেক কিছু করার আছে। বাংলাদেশ ও ভারতের 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সুন্দরবন। এর মধ্যে বাংলাদেশ অংশের আয়তন 6,017 বর্গ কিলোমিটার। তরিকুল ইসলাম, এখন খুলনা। ইউরোপের অন্যতম শীর্ষ অর্থনীতি ইতালিতে শীতের মৌসুমে বাড়ে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা। দেশটিতে 2 লাখের বেশি প্রবাসী বাংলাদেশের বসবাস। সারা বছর সবজির চাহিদার তুলনায় শীতে তাজা সবজির জন্য বাজারে আনাগোনা তুলনামূলক বেশি থাকে বাংলাদেশিদের। ইতালি থেকে আরো জানাবেন মনিরুজ্জামান মনির। শীতের মৌসুমে অনন্য স্বাদ সতেজ সবজির, তাই এই সময় বাজারের সবজি যেখানে, ক্রেতাদের ভিড়ও সেখানেই খানিকটা বেশি। বাজারে শীতের তাজা সবজি চেয়ে চোখেরও আরাম। বাঙালির শীতকালীন সবজিপ্রীতি ভিন দেশেও অমলিন। সুদূর ইতালিতেও বাজারে নতুন মৌসুমের হরেক রকম সবজির পসরা। শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, ইতালি সহ অন্যান্য দেশের নাগরিকরাও দেদারসে কিনছেন বাংলাদেশের সবজি। ইউরোপের অন্যতম শীর্ষ অর্থনীতি ইতালি। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশির বাসও এই দেশটিতে। দেশটির বিভিন্ন শহরের অলিগলিতে বিক্রি হয় বাংলাদেশিদের চাহিদা ও পছন্দের বিভিন্ন খাদ্যপণ্য। শীতের মৌসুমে এই দেশে বাংলাদেশি যে সবজিগুলো আছে ওগুলোর উৎপাদন হয় না বললেই চলে, যার কারণে আমরা বাংলাদেশ থেকে সবজিগুলো আনতে হয় আমাদের। এবং কি যদিও বাংলাদেশ থেকে আনার কারণে আমাদের কষ্ট একটু বেশি পড়ে যায়, তারপরেও আমরা চেষ্টা করি সীমিত লাভের মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। লেবু, সিম, পটল, কচু, লতি, কাঁচকলা, তারপরে পেঁপে, আপনার আমাদের লাউ আছে, ভেন্ডি আছে, করলা আছে, এগুলো সব এখানে আসে।
শীতে চরম ভাবাপন্ন আবহাওয়ায় ইতালিতে কমে যায় শাকসবজির উৎপাদন। এ সময় তাই গোটা ইউরোপে চাহিদা বাড়ে নাতিশীতোষ্ণ দেশগুলো থেকে আমদানিকৃত পণ্যের, যার মধ্যে অন্যতম বাংলাদেশ। খাদ্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ায় সীমিত লাভেই ভিনদেশি ক্রেতাদের হাতে দেশীয় পণ্য তুলে দিচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশ করছে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের তেল, মশলা সহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি চাহিদা পূরণ হচ্ছে ইতালি সহ পুরো ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। লাভবান হচ্ছেন দুদেশের ব্যবসায়ীরাও। বাংলাদেশি পণ্যের অনেক চাহিদা ইতালিতে। আমরা বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ড বিক্রি করে থাকি। আমরা যেমন বাংলাদেশি ব্র্যান্ড বিক্রি করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, ক্রেতারাও খুব বাংলাদেশি পণ্য ক্রয় করে এরা খুব আনন্দিত। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ থেকে আমদানিকৃত খাদ্যপণ্যের মান বাড়লে ইউরোপের অন্যান্য দেশেও বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়বে। নুজহাত কামাল, এখন ইতালি। প্রতিদিন সারা দেশ থেকে রাজধানীতে আনার সময় পথেই মারা যায় শত শত মুরগি। অভিযোগ রয়েছে, মরে যাওয়া এসব মুরগি বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় সরবরাহ করেন অসাধু ব্যবসায়ীরা। কতটুকু সত্য এই অভিযোগ, জানাবেন জাবেদ আব্দুল্লাহ। প্রতিরাতে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ট্রাকে করে ঢাকায় আনা হয় মুরগি। অতিরিক্ত ভ্যাকসিন, আবহাওয়ার তারতম্য, নাজুক পরিবহন ব্যবস্থা সহ নানা কারণে অনেক মুরগি পথেই মারা যায়। অনেকের অভিযোগ, অসুস্থ মরা মুরগি রাত পেরিয়ে দিনের আলো ফোটার পর চলে যায় খাবার টেবিলে। অভিযোগের সত্যতা যাচাইয়ে রাজধানীর একাধিক বাজারে যাব আমরা। কাপ্তান বাজারে দেখা গেল পরিচ্ছন্ন কর্মীরা মরে যাওয়া মুরগি ময়লার ট্রলিতে সংগ্রহ করছেন। পরে মধ্যরাতে বেরিয়ে এলো গা শিউরে ওঠা তথ্য। আমার ছুটি হয়ে যাব সকাল 6টা বাজে, পরে মালিক আইব, আমার বেতন দিব, আমি যাবো গা। না, এরপর আমি আর বলতে পারি না। সকাল টাইম আবার ওই যে আরেকজন আইব, আইলে এরা কি করবে এটা আমি বলতে পারি না। বাজারে আসা পাইকার ও খামারিদের সাথে কথা বলে জানা গেল, এসব মরা মুরগি বিভিন্ন খাবার, হোটেল, মেসে কম দামে সরবরাহ করা হয়। রোগা মুরগি, এটি অসুস্থ জবাই করা, এটি এখন বেশ 80 টাকা, 100 টাকা। অনেক ম্যাচের মধ্যে খাওয়ায় না, হেরা নাই গা। টুকাইয়া যারা আছে ওরা নিয়ে যায়, এখানে মুরগি থাকে না। এদিকে বাজার কমিটির সদস্য বলছেন, এই বিষয়ে কথা বলা নিষেধ করা হয়েছে। আমরা শুধু মরে গাড়িতে মরে ওই যে কাছে পালাইছি, লুকাইবো আর লয়ে যাইবো। আমরা তো দোকানদারি করি সবসময় ভাই, আমরা তো ওটা তো ভাই তোর খেয়াল করি না ভাই। এরই মধ্যে এই নিয়ে সংবাদ প্রচার না করতে অর্থের বিনিময়ে প্রস্তাব দেওয়া হয়। 0187109090333 জাপানি খাইবেন আমরা এই মধ্যরাতে অন্তত 2টি ডাস্টবিনে এমন মরা মুরগির কোনো সন্ধান পাইনি। কাল সকালে হয়তো এই মরা মুরগি নগরবাসীর খাদ্য তালিকায় যুক্ত হবে। তবে এখানকার ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ বলছে, মন মানসিকতার পরিবর্তন না হলে এই অপরাধের লাগাম টানা সম্ভব নয়। প্রতিদিন রাজধানীর পাইকারি বাজারগুলোতে 120 থেকে 160টি করে মুরগি বোঝাই গাড়ি আসে। কোনো কোনো বাজারে গড়ে 3 থেকে 400 মুরগি মারা যায়। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। শীতে খেজুর রসের স্বাদ নেওয়া সিলেটবাসীর জন্য অনেকটা দুর্লভ। তবে হবিগঞ্জের চুনারু ঘাটে মেলে সেই খেজুরের রস, আর এই রসের জন্য প্রতিদিন ভোর থেকে সেখানে ভিড় করেন বিভিন্ন এলাকার মানুষ। হবিগঞ্জ থেকে এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাজল সরকার। কাজল, চুনারু ঘাটে কেমন দামে খেজুরের রস বিক্রি হচ্ছে জানাবেন, এবং ক্রেতারা এই রসের মান সম্পর্কে কি বলছেন? মুক্তি, আপনি বলছিলেন যে সিলেট অঞ্চলে আসলে খেজুরের রসের যে প্রাপ্যতা সেটি অনেকটাই দুর্লভ। যেমনটা আমরা শীত মৌসুমে দেখি উত্তরবঙ্গে শীত মানেই এই খেজুরের রস, খেজুরের রসের পিঠাপুলি সহ আরো কত কি। তবে সিলেটবাসীর সেই দুর্লভ জিনিসটাই কিন্তু বহু বছর ধরেই হবিগঞ্জের চুনারু ঘাটের শাইলগাছ এলাকাতে পাওয়া যাচ্ছে। তবে আমরা যেটি দেখছি যে বিগত সময়গুলোতে এখানে কিন্তু প্রায় কয়েকশো গাছ রয়েছে একটি গ্রামীণ সড়কের দুপাশে।
যেখানে যারা গাছিরা বলছেন যে তারা শত বছর ধরে সেখান থেকে খেজুরের রস সংগ্রহ করে আসছেন এবং বিক্রি করে আসছেন। তবে সেটি অনেকটাই লোকচক্ষুর আড়ালে ছিল। বিগত ২ বছর ধরে সেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কিন্তু ছড়িয়ে পড়ে। এরপর থেকেই আমরা দেখছি যে ২ বছর ধরে প্রচুর পরিমাণের মানুষ সেখানে ভিড় করেন খেজুরের রস সংগ্রহের জন্য। যেমন আজকেও বেশ কিছু মানুষ সেখানে খেজুরের রস সংগ্রহের জন্য এসেছেন এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন যে অনেকেই প্রায় ৫০, ৬০, ১০০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিয়ে এসেছেন মোটরসাইকেল দিয়ে। কেউ আবার প্রাইভেট কার নিয়েও এসেছেন। তারা অনেকেই আসলে কাঁচা রসেও চুমুক দিচ্ছেন, আবার কেউ সেই রসগুলো কিনে নিয়ে যাচ্ছেন। যেটি আপনি দাম জিজ্ঞেস করছিলেন, সেখানে কিন্তু ৬০ থেকে ৮০ টাকা লিটারে খেজুরের রস বিক্রি হচ্ছে। যদিও দামটা কিছুটা বেশি, কেননা যেহেতু এই অঞ্চলের জন্য এটি দুর্লভ, সেই কারণে আসলে একটু বেশি দাম নেওয়া হচ্ছে। আর গুণগত মানের বিষয়টি যদি বলতে হয়, যে আমরা সাধারণত দেখে থাকি খেজুরের রস সংগ্রহের ক্ষেত্রে গাছে মাটির হাঁড়ি বা পাতিল বেঁধে রাখা হয়, কিন্তু আমরা এখানে যেটি দেখেছি প্লাস্টিকের যে আম, বোতল রয়েছে সেগুলো বেঁধে রাখা হচ্ছে, কিংবা টিনের যে কৌটো রয়েছে সেগুলো বেঁধে রাখা হচ্ছে। ফলে বলা যায় যে অনেকটাই খোলামেলা পরিবেশ, এবং সেই যে পাত্রগুলোতে রস সংগ্রহ করা হচ্ছে সেগুলোর পরিবেশও খুব একটা ভালো না। সেই ক্ষেত্রে আসলে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি একটু বেশি আমরা দেখতে পেয়েছি এখানে। আমরা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে কাঁচা রস খাওয়ার ক্ষেত্রে তো কিছু বিধিনিষেধ রয়েছে, কিন্তু তারা বলছেন যেহেতু আমাদের এলাকায় এটি দুর্লভ, আমরা দূর থেকে এসেছি, আসলে শুধুমাত্র এই স্বাদ নেয়ার জন্যই আসলে স্বল্প পরিমাণে খাচ্ছি। মুক্তি। লস অ্যাঞ্জেলেসে ভয়ঙ্কর দাবানলে অলিম্পিক গেমসের আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আসরের গলফের ভেন্যু রিভেরা কান্ট্রি ক্লাব BMX সহ কয়েকটি ভেন্যুর অগ্নি সতর্কতা অঞ্চলের কাছাকাছি অবস্থান। ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে ২০২৮ সালে গেমস আয়োজনের মাধ্যমে বিশ্বের সামনে শহরটিকে আলাদাভাবে তুলে ধরার পরিকল্পনা আছে বলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। শরীফ রওশনের প্রতিবেদন। দাউ দাউ করে জ্বলছে আগুন, সব পুড়ে নিঃস্ব লাখ লাখ মানুষ। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগে কয়েকদিনের মধ্যে ওলট পালট পুরো লস অ্যাঞ্জেলেস। ১২১৪ বর্গ কিলোমিটারের বিশাল আয়তন, প্রাকৃতিক সৌন্দর্য, রৌদ্রোজ্জ্বল নাতিশীতোষ্ণ জলবায়ু আর অধিবাসীদের জাতিগত বৈচিত্র্যের শহর এখন ধ্বংসস্তূপে এক ভুতুরে রাজ্য। এর মধ্যে আগুনে অন্তত ১২,০০০ অবকাঠামো ধ্বংস হয়েছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী বাতাসের গতি বেড়ে যাওয়ায় আরও ৫৭,০০০-এর বেশি অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। ৩ বছর পর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর LA-তে হওয়ার কথা ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস। তবে ভয়াবহ এই দাবানলের কারণে গেমসের ভবিষ্যৎ কি? বার্তা সংস্থা AFP-র তথ্য মতে অলিম্পিক্সের ৮০টিরও বেশি ভেন্যুতে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যে কারণে এখনই ভেন্যু পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেয়নি অলিম্পিক কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম NBC-কে দেয়া এক সাক্ষাৎকারে গেমস নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান। Doing in the spirit of collaboration and cooperation. President of the United States, Donald Trump, to his credit, was helpful in getting the Olympics to the United States of America, to get it down here in LA. We thank him for that. This is an opportunity for him to shine, for this country to shine, for California and this community to shine. The opportunity with all of that. And all that opportunity and that pride and spirit that comes from not just hosting those 3 iconic games and venues, but also the opportunity, I think, to rebuild at the same time. And that's why we're already organizing a Marshall Plan. We already have a team looking and reimagining LA 2.0. তবে বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সে শঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্যারিসের স্কিমা বিজনেস স্কুলের স্পোর্ট অ্যান্ড জিওপলিটিক্যাল ইকোনমির অধ্যাপক সাইমন চ্যাডুক। তিনি বলেন, পরিস্থিতি খুবই গুরুতর। মূলত জলবায়ু পরিবর্তনের সম্ভাবনার কারণে একই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে কিনা তা ভাবার কথা বলেন তিনি, এমনকি গেমসের সময়ও। গেমসের ভেন্যু সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও অলিম্পিক গলফের ভেন্যু রিভেরা কান্ট্রি ক্লাব, আর্চারি, BMX ও স্কেটবোর্ডিং এর ভেন্যু সেপুলভেতা বেসিন রিক্রিয়েশন এরিয়া অগ্নি সতর্কতা অঞ্চলের কাছাকাছি অবস্থান, যে কারণে সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল আশঙ্কা আছে ভেন্যুগুলোর।
1932 এবং 1984 সালে দুবার অলিম্পিক গেমস আয়োজনের অভিজ্ঞতা আছে আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা লস অ্যাঞ্জেলেসের। শরীফ রাউশন, এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আওয়ামী আমলের গোপন সমঝোতা নিয়ে অস্বস্তিতে ভারত, বলছেন বিশ্লেষকরা। কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে প্রাণ ফেলেও সময় নিয়ে মতভেদ কাটেনি সংগঠনগুলোর। জুনের আগে জাকসু নির্বাচনের পরিকল্পনা। জলবায়ু পরিবর্তনে মাঘের চিরচেনা সৌন্দর্যে ভাটা, ঋতুবৈচিত্র্য ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টার আর্জি পরিবেশ প্রেমীদের। এবং লস অ্যাঞ্জেলেসের দাবানলে অলিম্পিক আয়োজন ঘিরে শঙ্কা, গলফ সহ কয়েকটি ভেন্যুর কাছাকাছি ছড়িয়েছে আগুন। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.